আমরা একেবারে প্রথম থেকে তো ইংরেজি শিখছি। একেবারে প্রথম যে ভিডিওটা আমার, সেখানে আমরা স্বরবর্ণের উচ্চারণ শেখা শুরু করেছিলাম। তারপরে যৌগিক স্বর বা ডিপথঙ্গের উচ্চারণ আমরা করেছি। এর মাঝে কিছু কাজকে আমরা ইংরেজি ভাষায় কী বলি তার উপরেও একটা ভিডিও করেছিলাম। কিন্তু আমরা যে বিভিন্ন স্বরবর্ণের উচ্চারণ শিখেছি, সেখান থেকে সেই স্বরবর্ণের সাহায্যে আমরা বিভিন্ন শব্দ তৈরি করাও শিখেছি। যখনই স্বরবর্ণের উচ্চারণ শেখানো হয়েছে, উচ্চারণটা শেখানোর সময় প্রচুর শব্দ আমরা ব্যবহার করেছি। তো এখানে শব্দ মানে কিন্তু আওয়াজ নয়, শব্দ মানে ওয়ার্ড। ইংরেজিতে শব্দকে বলে ওয়ার্ড। তো ওয়ার্ডটা কি? ওয়ার্ড বলতে বোঝায় যে কতকগুলো লেটারকে পাশাপাশি বসিয়ে যদি সেগুলো কোনো অর্থ প্রকাশ করে, তাহলে সেই লেটারগুলোকে একসাথে আমরা বলবো ওয়ার্ড। যেমন বিইউটি, বাট। বাট মানে কিন্তু, অতএব বাট একটা ওয়ার্ড। কিন্তু যদি ইউবিটি লিখতাম, তার কোনো অর্থ বা মানে থাকতো না, তাহলে ইউবিটি কোনো ওয়ার্ড নয়। কিন্তু বিইউটি, বাট, এর একটা অর্থ আছে, বাট মানে কিন্তু, তাই বাট একটা ওয়ার্ড। যেমন ধরো, আরেকটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ডিওজি, ডগ। ডগ মানে গরু, এই ডগ মানে কুকুর। তাহলে ডি একটা লেটার রয়েছে বা বর্ণ, এবং এটা ব্যঞ্জন বর্ণ, কনসোন্যান্ট। ও একটা লেটার রয়েছে, লেটার মানে বর্ণ, তো ও একটা ভাওয়েল। আর জি, জি এটা একটা কনসোন্যান্ট, এটাও একটা বর্ণ। তাহলে তিনটে বর্ণ বা তিনটে লেটার দিয়ে আমরা ডিওজি, ডগ, একটা সাউন্ড তৈরি করতে পারলাম। এই ডিওজি, ডগ সাউন্ডটার একটা অর্থ আছে, ডগ মানে কুকুর। অতএব ডিওজি এটা একটা শব্দ বা ওয়ার্ড। এবারে এগুলোকে একটু উল্টো পাল্টা করে নিচ্ছি। এই তিনটে লেটারকে জিওডি, ডিটাকে শেষে নিয়ে গেলাম, জিটাকে আগে নিয়ে এলাম। জিওডি, গড। গড মানে ঈশ্বর। তাহলে এটাও একটা ওয়ার্ড। কিন্তু যদি আমি বলি ও ডিজি, এর কোনো অর্থই নেই, তাহলে এটা ওয়ার্ড নয়। বা ও জিডি এভাবে যদি লিখি, তারও কোনো অর্থ নেই, তার মানে এটা ওয়ার্ড নয়। জিডিও যদি বলি, তারও কোনো অর্থ নেই, তাহলে এটা ওয়ার্ড নয়। তাহলে ডি, জি এবং ও, এই তিনটে লেটার দিয়ে আমরা দুটো শব্দ তৈরি করতে পারি, ডিওজি ডগ এবং জিওডি গড। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কয়েকটা লেটারকে যদি আমরা পাশাপাশি বসিয়ে কোনো অর্থ প্রকাশ করতে পারি, তাহলে সেই লেটারগুলোকে একসঙ্গে আমরা বলি ওয়ার্ড বা শব্দ। তো তাহলে ওয়ার্ড কথাটার এক কথায় অর্থ হচ্ছে মানে আছে এরকম কিছু বর্ণ সমষ্টি। আবার সবসময় যে অর্থ প্রকাশ করতে গেলে একের বেশি বর্ণ মানে একের বেশি লেটার আমাদেরকে ব্যবহার করতে হবে এমনটাও নয়। যেমন ধরো, যদি শুধু বলি আই, আইটার একটা অর্থ আছে, আই মানে আমি, অতএব এটাও একটা ওয়ার্ড, একটাই লেটার, কিন্তু সেই লেটারটা যেহেতু অর্থ প্রকাশ করছে, তাহলে সেটা হচ্ছে আমরা ওয়ার্ড তাকে বলতে পারি, মানে বলতে হবে। যেমন ধরো এ, এ মানে একটি, তাহলে এও কিন্তু একটা ওয়ার্ড। ও যেমন এ একটা লেটার, সেরকম এ একটা ওয়ার্ডও বটে। তবে এরকম উদাহরণ খুব কম, কমপক্ষে দুটো লেটার চাই ওয়ার্ড তৈরি করার জন্যে।
তো যাই হোক, ওয়ার্ড তো আমরা জেনে গেলাম। এখন ওয়ার্ডের যে ক্ষুদ্রতম অংশ, ওয়ার্ড বা শব্দের যে ক্ষুদ্রতম অংশ, তাকে আমরা বলি সিলেবল। এবার তোমরা বলতে পারো যে সেটা কি করে বলছেন, ওয়ার্ডের ক্ষুদ্রতম অংশ তো লেটার, তাহলে ওয়ার্ডের ক্ষুদ্রতম অংশ সিলেবল আপনি কেন বলছেন? কথাটা একদম ঠিক, তোমরা যে প্রশ্নটা করছো সেটা একদম ঠিক। এখানে আমার উত্তরটা হচ্ছে, ওয়ার্ডের যে সবচাইতে ছোট অংশটা, ক্ষুদ্রতম অংশ, যাকে সেই ওয়ার্ডের অংশ হিসেবে আমরা উচ্চারণ করতে পারি, তাকেই আমরা বলবো সিলেবল। মানে ধরো একটা উদাহরণ দিচ্ছি, উল্টো দিকে এসে গেছে। এই যে মা, এই মা কথাটাকে যদি ম আলাদা করি আর আকারটা আলাদা করি ম আ, এটা বললে কিন্তু ম আর আ এবার একসাথে বললে বলবো ম আ, তাতে কিন্তু মায়ের অর্থটা প্রকাশ হবে না। আর একটু খুব ভালো করে তোমাদেরকে বললে পরে বোঝাতে পারবো। যেমন ধরো তোমাদের ইংরেজিতেই একটা উদাহরণ দিই, লেটার মানে পরবর্তী, আমি দেখো উচ্চারণটা করছি লেটার, মানে অনেকটা একারের মতো, লেখার সময় লেখার সুবিধার জন্য লিখেছি লেটার। তাহলে এটার ক্ষুদ্রতম অংশ এল, এ, টি, ই আর 5টা। কিন্তু আমি যদি এরকম করে উচ্চারণ করি এল, এ, টি, ই, আর, তাহলে উচ্চারণটা কী হবে? এল, এ, টি, ই, আর, এর কোনো অর্থ হবে না। বা এর দ্বারা ওই লেটার কথাটা, মানে এই শব্দগুলোকে যোগ করলে লেটার কথাটা পাওয়া যাবে না। তাহলে আমাকে কেমনভাবে ভাঙতে হবে যাতে টুকরোগুলো যোগ করলে পরে ওই শব্দটা আসে? কিভাবে যোগ তাহলে ভাঙবো? লেটার, তা লেটা উচ্চারণ করলাম একবার, টারটা উচ্চারণ করলাম একবার, এবার দুটোকে যদি যোগ করি কী হবে? লেটার। তাহলে দেখো এই শব্দটার উচ্চারণটা আসছে। অর্থাৎ সিলেবল সেগুলোই, মানে সেই টুকরোগুলো, যে টুকরোগুলোকে পাশাপাশি রাখলেই আমার সেই শব্দের উচ্চারণটা আসছে। আশা করি বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকো তাহলে এর পরের অংশটা লক্ষ্য করো, বুঝতে পারবে। আমি প্রথমে তোমাদেরকে সিলেবল বলতে কি বোঝায় সেটা তোমাদেরকে যেটা বোঝালাম, এটাকে ইংরেজিতে বলছি। এ সিলেবল ইজ এ সিঙ্গল আনব্রোকেন ভাওয়েল সাউন্ড উইদিন এ স্পোকেন ওয়ার্ড। লক্ষ্য করে দেখো, স্পোকেন ওয়ার্ড মানে বলা কথা, লেখা কথা নয়, রিটেন ওয়ার্ড নয়, বলা কথা, বলা যে শব্দ, সেইটা আমি যেটা মুখে বলছি সেইটাকে ভাঙতে হবে, বানানটাকে ভাঙতে হবে না। যে সাউন্ডটা উচ্চারণ করছে, যেমন লেটারটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করলে কী হবে? লেটার। অর্থাৎ দল বিশ্লেষণ করার সময় তুমি বানানটা দেখবে না, তুমি যেটা শুনতে পাচ্ছ, কেউ তোমাকে যেটা বলছে সেটাকে ভাঙবে। লেটার যদি কেউ বলে তাহলে তুমি উচ্চারণ করো লেটার, ভেঙে ভেঙে, তাহলে তখন লে একটা সিলেবল আর টার একটা সিলেবল। তাহলে সিঙ্গল আনব্রোকেন ভাওয়েল সাউন্ড। এবার শুধু ভাওয়েল সাউন্ড বলেছে, তার সঙ্গে এবারে দেখো দে কন্টেন অনলি ওয়ান ভাওয়েল সাউন্ড, সেটা মনোপথং হতে পারে, ডিপথং হতে পারে, ইত্যাদি হতে পারে, কিন্তু অ্যান্ড দে কন্টেন ওয়ান কনসোন্যান্ট অর মোর দেন ওয়ান কনসোন্যান্টস, তার সঙ্গে একটা কনসোন্যান্ট থাকতেই হবে, দুটো থাকতে পারে,
তিনটেও থাকতে পারে, এমনকি চারটেও থাকতে পারে, হতে পারে কখনো কখনো। মানে কনসোনেন্ট থাকতেই হবে, ভাওয়েল তো একটা থাকতে হবে, ভাওয়েল একটাই থাকবে, ভাওয়েল এক এবং একমাত্র ভাওয়েল থাকবে, এবং সেই ভাওয়েল সাউন্ড তুমি কানে শুনবে যেটা, সেই একটাই ভাওয়েল সাউন্ড থাকবে, আর তার সঙ্গে এক বা একাধিক কনসোনেন্ট থাকতে পারে, মানে থাকবে। এবারে আমি আবার পুরনো জায়গায় ফিরে আসি। এই সিলেবলকে বাংলায় বলা হয় দল। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো তারা এই দল কথাটার সঙ্গে পরিচিত হয়েছ, এবং যারা ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে পড়ছো তারাও বাংলা ব্যাকরণে দল কথাটার সঙ্গে তাদের পঞ্চম শ্রেণীতে পরিচিতি ঘটে গেছে। অনেক স্কুলে তার আগেই শিখিয়ে দেয়। তো সিলেবলকে বাংলায় বলা হয় দল। তাহলে দল মানে কি? সিলেবল মানে যা, দল মানেও তাই। অর্থাৎ যে শব্দটা আমি শুনছি সেই শোনা শব্দটাকে আমি যখন ভেঙে ভেঙে উচ্চারণ করছি, কয়েকটা টুকরোয় ভাঙছি, এই প্রত্যেকটা টুকরো হচ্ছে দল, যাকে ইংরেজিতে বলা হয় সিলেবল। একটা উদাহরণ দিই, মা। এই মা কথাটা যখন আমি শুনতে পাচ্ছি, কেউ আমাকে বলছে মা, তো মাকে কি আর ভাঙা সম্ভব? আমি একটু আগে উদাহরণ দিলাম, যদি এটাকে ভাঙতে যাই ম আ, তোমাকে তো বানান দেখে ভাঙতে হচ্ছে, কিন্তু তুমি শুনে তোমাকে ভাঙতে হবে। তাহলে মা শব্দটাকে তুমি ভাঙতে পারবে না। তাই মা হচ্ছে একটি সিলেবল বিশিষ্ট শব্দ, অর্থাৎ এটাকে ভাঙা যায় না, এটা নিজেই একটা সিলেবল। আবার দেখো, যদি কেউ বলে বাবা, দেখো তুমি কিন্তু এটা খুব সহজেই ভাঙতে পারবে, শোনার সঙ্গে সঙ্গে, দেখে নয়। কানে শুনছো, কেউ বলল তোমাকে বাবা, তোমাকে এইবার এই সাউন্ডটাকে দুটো টুকরো করতে বলা হলো, তুমি খুব সহজেই করতে পারবে। কি বলবে? বা 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 বা। এই দুটো টুকরোকে দ্রুত যদি উচ্চারণ করি তাহলে হয়ে যাবে বাবা। তাহলে যে শব্দটা আমি শুনছি সেই শব্দটাকে আমাকে টুকরো টুকরো করতে হবে। যে কটা টুকরো পাবো সেই কটা টুকরোই হচ্ছে দল বা সিলেবল। তাহলে বাবায় কটা আমরা টুকরো করতে পারছি? বাবা শব্দটা শোনার পর এটাকে টুকরো করতে গেলে আমরা কটা টুকরো করতে পারছি? দুটো টুকরো করতে পারছি, বা বা। তাহলে এই শব্দটায় দুটো সিলেবল আছে, প্রথম সিলেবলটা বা, দ্বিতীয় সিলেবলটাও বা। এবার ধরো আমরা অনেক সময় মাপ করি, জমি জায়গা মাপ করি, জামা কাপড়ের মাপ দিই, মাপ। এই মাপটা শোনার পর তুমি এটাকে ভাঙো, ভাঙতে গিয়ে তুমি দেখবে তুমি ভাঙতে পারছো না। কেন পারছো না? কারণ মাপ, এই উচ্চারণটা তোমাকে করতে হবে, এটাকে ভাঙবে কী করে? এটাকে তুমি যদি মা আর প এই দুটো টুকরো করো, মা প, তাহলে দুটো পাশাপাশি রেখে বলতে গেলে তুমি পরপর বললে উচ্চারণটা হয়ে যাবে মাপ। কিন্তু শব্দটা কি মাপ? শব্দটা বলেছে মাপ। অতএব তুমি পটা আলাদা করতে গেলেই ওটা হয়ে যাবে মাপ। তাহলে ওটা ঠিক হবে না, ভুল হবে। অতএব মাপ এটাকে ভাঙা যায় না। সেই কারণেই এটা হচ্ছে তোমার একটি সিলেবল, এ নিজেই সিলেবল, নিজেই শব্দ। আবার দেখো বাতাস, হ্যাঁ, এটাকে ভাঙতে গেলে তুমি যখন শুনবে বাতাস কথাটা, বা তা স এরকম করে যদি ভাঙো, তাহলে এবার যখন বলবে তিনটি টুকরোকে জুড়ে তখন হয়ে যাবে বা তা স, বাতাস, বাতাস। কিন্তু শব্দটা তো বাতাসও নয়, শব্দটা হচ্ছে বাতাস। তাহলে এটাকে দুটো টুকরোই করা সম্ভব, বা তাস। তাহলে এই বাতাস শব্দটা তোমার হচ্ছে দুটো সিলেবল আছে এর মধ্যে, মানে শ্রবণযোগ্য, যা শুনতে পাওয়া যায় সেরকম দুটো টুকরো আমরা করতে পারি, বা তাস।
তাহলে এটাও হচ্ছে, এর মধ্যেও দুটো সিলেবল আছে। তাহলে বাতাস শব্দটা দুটো সিলেবল যুক্ত শব্দ, বা বাংলায় বললে বাতাস শব্দে দুটো দল আছে, একে দুটো দলে ভাগ করা যায়। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আরেকটা উদাহরণ দিলে আরও পরিষ্কার হবে। আমরা শীতকালে ব্যবহার করি মাফলার। ভেঙে উচ্চারণ করো, মাফলার। তাহলে কটা সিলেবল হচ্ছে? দুটো, মাফ আর লার। দেখো প্রত্যেকটা অংশে কিন্তু একটা ভাওয়েল সাউন্ড থাকছে। মাফের মধ্যে কি আছে? আ রয়েছে। আর লারের মধ্যে কি রয়েছে? আবার আ রয়েছে। অর্থাৎ ভাওয়েল সাউন্ড তোমার একটাই মাত্র থাকবে, মাফ। মাফের মধ্যে ময়ে আ উচ্চারণ হচ্ছে, তাহলে আ উচ্চারণ একটা ভাওয়েল সাউন্ড রয়েছে, অতএব মাফ একটা সিলেবল। আর লার, তাতেও আ উচ্চারণ করছি, আ ভাওয়েল সাউন্ড, স্বরধ্বনি, অতএব এটাও একটা সিলেবল। তাহলে মাফলার শব্দটার মধ্যে দুটো সিলেবল থাকছে। তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম তাতে আমরা দেখতে পেলাম মা শব্দে একটি দল রয়েছে, মানে একটি সিলেবল রয়েছে। বাবা শব্দে দুটি সিলেবল রয়েছে। আবার মাপ শব্দে একটি সিলেবল রয়েছে। বাতাস শব্দে দুটি সিলেবল বা দুটি দল রয়েছে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে আরও পরিষ্কার হয়েছে। এবার আমরা আরেকটু এগিয়ে যাব। তাহলে যে ধারণাটা আমাদের পরিষ্কার হলো, সেই ধারণাটা সঠিক কি না এটা এবার আমরা যাচাই করব। আর এটা যাচাই করতে গেলে আমাদেরকে কিছু উদাহরণের সাহায্য নিতে হবে। তো আমরা এবার সেই উদাহরণের সাহায্যে ওই যেটা শিখলাম সেটা কতটা সঠিক শিখলাম বা ঠিক মতো শিখতে পারলাম কি না, এটা এবারে আমরা যাচাই করি। আমি প্রথম যে পয়েন্টটা তোমাদেরকে মনে রাখতে বলবো সেটা হচ্ছে, কোনো ওয়ার্ড অর্থাৎ শব্দকে যখন সিলেবল বা দলে বিভক্ত করব, কয়েকটা সিলেবল বা দলে বিভক্ত করব, তখন কিন্তু তার বানানটা আমরা দেখব না। কি বানান আছে ওটা আমার দেখার দরকার নেই। আমাকে কি করতে হবে? আমাকে তার উচ্চারণটা শুনতে হবে, এবং উচ্চারণ অর্থাৎ যে আওয়াজটা আমি শুনছি সেইটাকে ভাগ করতে হবে। লেখা বানানটাকে ভাগ করতে হবে না। তোমাদের যে আওয়াজটা শুনছো সেই আওয়াজটাকে ভাগ করতে হবে, টুকরো টুকরো করতে হবে। তাহলে কোনো ওয়ার্ড বা শব্দকে যখন সিলেবল বা দলে বিভক্ত করব, তখন তার বানান দেখব না, শুধু তার উচ্চারণটা শুনব এবং তার ভিত্তিতে আমরা দল বিশ্লেষণ করব। অর্থাৎ দল বা সিলেবল খোঁজার ক্ষেত্রে সেই শব্দের উচ্চারণটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই শব্দের বানান নয়, সেই শব্দের উচ্চারণটি হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। দেখো, যেমন মানুষ, এই মানুষটার মধ্যে যখন আমি এর বানানটা দেখছি তখন দেখছি এর মধ্যে ম ব্যঞ্জন বর্ণ আছে, আ স্বরবর্ণ আছে, ন ব্যঞ্জন বর্ণ আছে, উ স্বরবর্ণ আছে, স ব্যঞ্জন বর্ণ আছে এবং অ স্বরবর্ণ আছে। বানানটা করতে গেলে আমি বানানটা ভাঙতে গেলে আমি দেখতে পাবো এতগুলো বর্ণ রয়েছে, মোট 6টা বর্ণ রয়েছে। কিন্তু তুমি এবার মানুষ শব্দটা ভেঙে ভেঙে উচ্চারণ করো, মা নুষ, মা নুষ। দেখো বানানে মূর্ধন্য ষ আছে, কিন্তু আমরা যখন উচ্চারণ করি আমরা মূর্ধন্য ষ-এর উচ্চারণ বাংলা ভাষায় করতে পারি না। আমরা হয় তালব্যস্বর উচ্চারণ করি, না হলে দন্তস্বয়ের উচ্চারণ করি। তাহলে আমার যেটা মনে হয়েছে যে আমরা দন্তস্বয়ের উচ্চারণ করছি এখানে মানুষ, তো তাই আমি এখানটায় বানানটা কি করেছি? নুস করেছি। দন্তনয় হ্রস্বকার, দন্তস্বয় হসন্ত,
হসন্ত কেন না, এর সঙ্গে কোনো স্বরবর্ণ নেই। যদি হসন্ত না দিতাম তাহলে এই উচ্চারণটা না হয়ে স উচ্চারণ হতো, তখন আমাকে ভাঙতে হতো মা নু স। কিন্তু আমরা তো মানুষও এই কথাটা বলি না, আমরা মানুষ বলি, তাই দুটো টুকরো করলাম মা নুষ। কিন্তু দেখো বানানটা যখন করছি তখন এর মধ্যে শয়ের জায়গায় মূর্ধন্য স রয়েছে এবং পরে একটা অ রয়েছে। আর যখন আমি শব্দটা শুনে সেটাকে ভাঙছি তখন কি হচ্ছে, এটাকে যদি আমি বর্ণ বিশ্লেষণ করি এর মধ্যে কি কি বর্ণ আছে, সেখানে দেখছি ম আছে ব্যঞ্জন বর্ণ, আ আছে স্বরবর্ণ, ন আছে ব্যঞ্জন বর্ণ, উ আছে স্বরবর্ণ, আর স আছে ব্যঞ্জন বর্ণ। মানে যে শব্দটা লেখা হয়েছে আর তার যে উচ্চারণটা শুনছি, দুটোর মধ্যে তফাৎটা দেখতে পাচ্ছ, তফাৎ রয়েছে। তো সেই জন্যে দল বিশ্লেষণ করার সময় বা সিলেবেলে ভাঙার সময় আমরা কখনোই এর দিকে গুরুত্ব দেব না, বানানের দিকে গুরুত্ব দেব না। আমরা তার উচ্চারণটা অনুযায়ী সেটাকে ভাঙব, যেরকম শুনছি সেরকম ভাঙব। তাহলে এখানে তোমাদের একটা টিপস আমি দিতে পারি যে দল বিশ্লেষণ যদি তোমাদেরকে করতে বলে বা সিলেবেলে ভাঙতে বলে, তোমাদেরকে কিছু ওয়ার্ড দিয়ে দেয়া হলো, তোমরা সেটা উচ্চারণ করো। প্রথমে উচ্চারণ করতে তো তোমরা শিখে গেছো, যারা উচ্চারণ করতে শেখোনি এখনও তারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে উচ্চারণ করতে শিখে যাবে। এবারে সেটা উচ্চারণ করো, চোখ বন্ধ করে দাও, উচ্চারণ করো। উচ্চারণ করে সেই উচ্চারণটাকে এবারে তোমরা দুটো তিনটে টুকরোয় ভাঙো, যে কটা টুকরোয় ভাঙা সম্ভব হবে। কোনো শব্দকে ভাঙতেই পারবে না, তাহলে সেটাকে একটা টুকরো ধরে নেবে। কোনো শব্দকে দুটো টুকরোয় ভাঙতে পারবে, অতএব দুটো সিলেবেল হবে সেটা। কোনো শব্দকে তিনটে টুকরোয় ভাঙতে পারবে, তিনটে সিলেবেল হবে। এইভাবে তোমরা সিলেবেল বের করতে পারবে। এইখানে দেখো, এবারে ইংরেজিতে একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, এখানে একটা কথা বলে নিই, আমার এই যে ভিডিও সিরিজ এ কিন্তু একেবারেই বাংলা মাধ্যম স্কুলের জন্যে। ফলে ইংরেজি মাধ্যম স্কুলে যেরকমভাবে উচ্চারণটা শেখায় আমি সেইভাবে উচ্চারণ করব না। আমি উচ্চারণ করব আমাদের বাংলা মাধ্যম স্কুলে যেভাবে শেখানো হয় আমি সেইভাবে উচ্চারণ করব। এবং এই উচ্চারণগুলো কিন্তু পুরোপুরি বিশুদ্ধ উচ্চারণ নয়, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ইংরেজি আমরা দ্বিতীয় ভাষা হিসেবে শিখছি, সেক্ষেত্রে আমাদের যে উচ্চারণ আমরা করি এটা ইংরেজদের মতো উচ্চারণ বা আমেরিকানদের মতো উচ্চারণ অথবা অস্ট্রেলিয়ানদের মতো উচ্চারণ হবে না, যাদের মাতৃভাষা ইংরেজি। আমাদের উচ্চারণটা একটু আলাদা হবে। এবং যদি আমরা আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এদের উচ্চারণের যে পদ্ধতিগুলো, উচ্চারণের যে রীতি, এগুলোকে যদি আমরা বিশুদ্ধ বলি, যদিও তিনটের মধ্যে পার্থক্য আছে, তাহলে আমাদের উচ্চারণটা কিন্তু ততটা বিশুদ্ধ এখন হবে না। আর আমি মনে করি এখানে বিশুদ্ধির কোনো প্রয়োজনও নেই, আমরা ইংরেজি শিখছি। এবার তোমরা যদি বলো যে তাহলে ইংল্যান্ড আমেরিকার মানুষের সঙ্গে কথা বলার জন্যে আমাদেরকে তো তাদের মতো করে উচ্চারণটা করতে হবে, আমি বলবো হ্যাঁ করতে হবে, কিন্তু সেটার সময় এখন নয়। তোমরা এখন বিদেশের লোকেদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে যাচ্ছ না, তো কাজেই আমরা এখন ইংরেজি যেহেতু শিখছি, এখন আমরা আমাদের উচ্চারণে ইংরেজি শিখব। তারপরে যখন ইংরেজিটা শিখে যাব, এবারে সঠিক উচ্চারণ, একেবারে নিখুঁত উচ্চারণ বলে কিছু হয় না যদিও, কারণ ইংল্যান্ডের লোকেরা যে শব্দকে একরকমভাবে উচ্চারণ করে আমেরিকার লোকেরা সেই শব্দকে আরেকটুকু আলাদাভাবে উচ্চারণ করে, এরকম অনেক উদাহরণ আছে। কাজেই কোনটা বিশুদ্ধ কোনটা স্ট্যান্ডার্ড এটা বলা যাবে না। কিন্তু যদি আমরা তাদের মতো করে উচ্চারণ করতে চাই
তখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন টিভি প্রোগ্রাম, নিউজ প্রোগ্রাম, যেগুলো খবরের চ্যানেল যেগুলো ইংরেজিতে আছে, প্রথম হচ্ছে সেগুলো আমাদেরকে শুনতে হবে। তো সেটা কখন শুনবো? যখন আমরা ইংরেজিটা শিখে যাব তখন আমরা শুনবো, কারণ তখন আমরা বুঝতে পারবো। এবং সেটা শোনা হয়ে যাওয়ার পর যখন অভ্যাস হয়ে যাবে, শুনতে অভ্যাস হয়ে যাবে, তখন আমরা বিভিন্ন বিদেশি যে টিভি চ্যানেল আছে সেই টিভি চ্যানেলের প্রোগ্রাম, ইংরেজি প্রোগ্রাম দেখব। তাহলে ইংল্যান্ডের টিভি চ্যানেলের প্রোগ্রাম দেখলে ইংল্যান্ডের ইংরেজির উচ্চারণ কেমন হয় আমরা বুঝতে পারবো, সেই অনুযায়ী নিজেদেরকে তৈরি করতে পারবো। আমেরিকার কোনো টিভি চ্যানেলের প্রোগ্রাম যদি আমরা দেখি, ইংরেজি টিভি চ্যানেলের প্রোগ্রাম, তাহলে আমরা আমেরিকান উচ্চারণের সঙ্গে পরিচিত হয়ে যাব। তো এগুলো অনেক পরের গল্প, তোমরা শিখে যাওয়ার পরে, এগুলো 3-4 বছর পরের কথা। এখন আমরা যে উচ্চারণটা করব, আমরা একদম সাধারণ যে উচ্চারণ আমরা করি প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে, আমরা সেই উচ্চারণটাই অনুসরণ করব এখন। দেখো, লেট, দুটো বানান আমরা লেট পাই, LET লেট আর LATE লেট। LATE লেট, এইটার মানে হচ্ছে দেরি। LATE, এটার উচ্চারণ হচ্ছে লেট। তাহলে আমাকে যদি বলা হয়, আমি মনে রাখছি যে প্রত্যেকটা সিলেবলের মধ্যে একটা ভাওয়েল সাউন্ড থাকবে। তাহলে তুমি যদি বানানটা দেখে করো, তাহলে তোমাকে এখানে দুটো টুকরো করতে হচ্ছে, একটা LA, কারণ এ একটা ভাওয়েল, তাহলে এখানে ভাঙতে হচ্ছে, আর TE, এটা আরেকটা টুকরো হচ্ছে। তো দুটো টুকরো করলে এবারে এল এর উচ্চারণ কি? লে। TEর উচ্চারণ কি? টে। তোমার শব্দটা কি হয়ে গেল? লেটে। কিন্তু শব্দটা কি লেটে? উচ্চারণটা কি? লেট। উচ্চারণটা লেট। তোমাকে তো উচ্চারণটাকে ভাঙতে হবে। তাহলে এটা কীরকম হবে? উচ্চারণটা কীরকম হবে? উচ্চারণটা হবে লেট, এরকম উচ্চারণ হবে। তাহলে এখানে একটি ভাওয়েল বা স্বরবর্ণের, এখানে একটি ভাওয়েল বা স্বরবর্ণের উচ্চারণ করছি। কি স্বরবর্ণ? যেটা এ, এ, এই ধ্বনিটা উচ্চারণ করছি। তাহলে বানানে কটা ভাওয়েল আছে এটা আমার দেখার দরকার নেই, কটা ভাওয়েলের উচ্চারণ করছি। দেখো, এ এবং ই দুটো ভাওয়েল আছে, কিন্তু উচ্চারণ করার সময় এর জায়গায় ইয়ের উচ্চারণ করছি, আর শেষের ইয়ের উচ্চারণটা করি না আমরা, এটাই নিয়ম। তাহলে উচ্চারণ অনুযায়ী যদি বানানটাকে সাজাই, তাহলে হবে LET, ই সমান এ। তাহলে এখানে একটি মাত্র ভাওয়েল বা স্বরবর্ণের উচ্চারণ করছি, তাই এটি হচ্ছে একটি সিলেবল বা একদল বিশিষ্ট শব্দ। দুটো ভাওয়েল চিহ্ন আছে, বর্ণ আছে, দুটো ভাওয়েল বর্ণ আছে, কিন্তু সাউন্ড একটা ভাওয়েলের, সাউন্ড শোনার যোগ্য, আমাকে শুনে করতে হবে। তাই যেহেতু একটা ভাওয়েলের সাউন্ড আছে, তাই এখানে এটি হচ্ছে একদল বিশিষ্ট শব্দ। এরপরে এখানে যদিও এ এবং ই দুটি স্বরবর্ণ স্পষ্ট দেখা যাচ্ছে, তবুও এটি একদল বিশিষ্ট শব্দ উচ্চারণের কারণে। এটা আরেকটু পরিষ্কার করে এখানে লিখে রেখেছি। যদিও এখানে এ এবং ই দুটি স্বরবর্ণ স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে মাত্র একটি স্বরধ্বনি, ভাওয়েল সাউন্ড, তাই এটি এক সিলেবল বা একদল বিশিষ্ট শব্দ। কিন্তু দেখো, যখন LATER উচ্চারণটা লেটার, কিন্তু আমি এখানে লেটার লিখেছি, এটা সঠিক উচ্চারণটা লেটারও নয় আর লেটারও নয়, কিন্তু যে উচ্চারণটা হয় সেটা হচ্ছে লেটার। এই উচ্চারণটার অনেক কাছাকাছি, তো সেই জন্যে আমি উচ্চারণটা লিখেছি লেটার। এবং
এই লেটারটাকে যদি ইংরেজিতে বর্ণীকরণ করা হয় তাহলে হবে LETAR, লেটার। তাহলে ভাঙো, দুটো মাঝের যে অংশটা আছে দেখো, লেটারটাকে আমি ভাঙবো, লেটার, লেটার বাংলায় যেটা লেখা রয়েছে। তাহলে এটাকে ডান দিকে দেখো, এটাকে আমি আবার ইংরেজি করেছি লেটার। বানানটা বাঁ দিকে দেখো, বানানটা রয়েছে LATER, কিন্তু যখন আমি এর উচ্চারণটা ভাঙছি এর পাচ্ছি দুটো অংশ, লেটার। ইংরেজিতে সেটাকে প্রতিবর্ণীকরণ করলে কেমন হবে? LETAR, টার। তাহলে এখানে দুটি স্বরধ্বনি বা দুটি ভাওয়েল চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এবং দুটি ভাওয়েল সাউন্ড আমরা শুনতে পাচ্ছি। প্রথমে যে এটা লেখা আছে এলের পরে এর সাউন্ডটা হচ্ছে ইয়ের মতো, LE। তাহলে এখানে আমরা ভাওয়েল সাউন্ডটা শুনতে পাচ্ছি, একার। আর TER যেটা রয়েছে সেটা উচ্চারণটা আমরা এভাবে শুনতে পাচ্ছি, TAR, টার। তাহলে যেভাবেই হোক আমরা দুটো ভাওয়েল সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছি লেটার শব্দটার মধ্যে, তাই এটাকে ভাঙলে হবে লেটার। একে দুটো দলে ভাঙা যাচ্ছে, লেটার মানে দুটো সিলেবেলে ভাঙা যাচ্ছে। দুটো সিলেবেল কি কি? লেটার। এবার একে দুটি সিলেবেলে ভাঙতে পারলাম, তাহলে আমরা বুঝলাম যে অর্থাৎ কোনো শব্দকে এক বা একাধিক সিলেবেল বা এক বা একাধিক দলে ভাগ করতে গেলে আমাদের চোখের চেয়ে কানের সাহায্য নেওয়াটা বেশি দরকার। এইবারে বাংলার সঙ্গে ইংরেজির একটা তফাৎ আছে, সেই তফাৎটা তোমাদেরকে বলি। দলগুলোকে তো ভাঙলাম, এবারে লেখার সময় কিভাবে লিখব? লেটার যদি বাংলা শব্দ হয় তাহলে সেটাকে ভাঙবো, ভেঙে পড়ে যেটা পাবো সেটাকে যেরকম পাচ্ছি সেই রকমই লিখব। লে, লয়কার লে লিখব। আর টার, টয়কার রয় হসন্ত দেবো। রয় হসন্ত মানে রটা ব্যঞ্জন বর্ণ, এর সঙ্গে আর কোনো স্বরবর্ণ যুক্ত নেই। এটা তাহলে যখন বাংলায় ভাঙছি তখন মূল শব্দের যে বানান আর দলগুলোর যে বানান এর মধ্যে তফাৎ থাকতে পারে, কিন্তু ইংরেজিতে তোমাকে তেমনটা করার পারমিশন দেয়া হয়নি। ইংরেজিতে আমরা সেরকম করতে পারবো না। এই যে লেটারটাকে LE, লে, আর TAR, টার করেছিলাম, দুটো দলে ভাগ করেছিলাম, দুটো সিলেবেলে ভাগ করেছিলাম। এবারে লেখার সময় কিন্তু তোমাকে কি করতে হবে? লেখার সময় প্রথম যে বানানটি তোমাকে দেয়া হয়েছিল সেই বানানটিকেই ভাঙতে হবে, এমনভাবে ভাঙতে হবে যাতে তুমি যে দুটো দল উচ্চারণ করছো তার সঙ্গে সাদৃশ্য থাকে। এই যে লেটারে লেটার, দুটো ক্ষেত্রে রয়ের তফাৎটা লক্ষ্য করো। কিন্তু ইংরেজিতে লেটারটাকে যখন লেটার বা লেটার এরকম লিখতে হবে। আমরা যেটা পেয়েছিলাম এখানে লেটার যেটা পেয়েছি সেটা লিখলে চলবে না, তোমাকে লিখতে হবে এমন করে যাতে দুটোকে জুড়লে পরে মূল শব্দটা লেখার মধ্যে, আমরা এতক্ষণ তো শোনার উপরে কাজ করছিলাম এবং আমাদেরকে শোনার উপরেই কাজ করতে হবে, কিন্তু যখন লিখব তখন এমনভাবেই লিখতে হবে যাতে এগুলো পাশাপাশি, এই যে মাঝের হাইফেন চিহ্নটা উঠিয়ে দিলেই যেন আমার মূল শব্দটা বেরিয়ে আসে। ঠিক আছে? ভাঙছি একরকম করে, সেটাই সঠিক, কিন্তু লেখার সময় আমাকে যেটা মূল শব্দ সেই মূল শব্দের কাছাকাছি উচ্চারণ এনে পরে আমাকে লিখতে হবে। তার জন্যে লেটার, এটা হচ্ছে লেটার, লেটার দ্রুত উচ্চারণ করলে হয়ে যাবে, দুটোটা মিলে যাবে, হয়ে যাবে লেটার বা লেটার। দ্বিতীয় যে
দ্বিতীয় প্রকারে যে ভেঙেছি এটা অনেক বেশি নিখুঁত। লেটার, দুটো টয় একটা ট উচ্চারণ হচ্ছে লেটার, লেটার। তাহলে আশা করি তোমরা দল সম্বন্ধে এবং বাংলায় দল সম্বন্ধে এবং ইংরেজিতে সিলেবল সম্বন্ধে তোমাদের ধারণা অনেকটা স্পষ্ট করতে পেরেছি। এর পরের ভিডিওতে আমরা কতকগুলো আমাদের পরিচিত শব্দ নেব এবং সেই পরিচিত শব্দগুলোকে সিলেবলে ভাঙব। তাহলে পরে তোমাদের কি হবে, আজকে যেটা শিখলে এটা অনেক পাকাপোক্ত হয়ে যাবে। আমার যেটা ধারণা যে আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম এর মধ্যে দু একটা জায়গা হয়তো তোমাদের কাছে অল্প একটু কঠিন মনে হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদেরকে পরামর্শ দেবো, ভিডিওটা দুবার তিনবার তোমরা শোনো। যে জায়গাগুলো মনে হচ্ছে একটু কঠিন সেগুলো একটু মন দিয়ে শোনো, তাহলে দেখবে তোমাদের কাছে পুরো ব্যাপারটা জলের মতো সহজ হয়ে যাবে। আর আরও সহজ করার জন্যে আমার তো পরের ভিডিওটা আসছেই, এর মাঝে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি তাহলে পরের যে ভিডিওটা তোমাদেরকে দেবো, হয়তো দুদিন পরে পরের ভিডিওটা হবে, সেই ভিডিওতে আমি সেই বিষয়গুলো আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো তোমাদের মতো করে, আরও সহজ করে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করো।